একটা প্রাচীন মহাকাব্য কিভাবে দুটো আধুনিক দেশের অর্থনীতি আর কূটনীতিকে একটা সম্পূর্ণ নতুন পথে নিয়ে যেতে পারে। আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো, ভারত আর নেপালের মধ্যে গড়ে ওঠা এই অসাধারণ সম্পর্কের সেতু নিয়ে। তো আসল প্রশ্নটা কি? একটা প্রাচীন কাহিনী কিভাবে একটা আধুনিক অর্থনীতি গড়ে তুলতে পারে, কিভাবে দুটো দেশকে এক সুতোয় বাঁধতে পারে? চলুন গভীরে গিয়ে দেখি কিভাবে বিশ্বাস, অর্থ আর বৈদেশিক নীতি এই গল্পের পড়তে পড়তে জড়িয়ে আছে। আচ্ছা, বর্তমানটাকে ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু অতীতে ডুব দিতেই হবে। আর সেই অতীত মানেই মহাকাব্য রামায়ণ, যাই পুরো ব্যাপারটার একদম কেন্দ্রে রয়েছে। আর এই সংযোগটা কতটা গভীর একবার দেখুন। একদিকে রামের জন্মভূমি অযোধ্যা, ভারতে, আর অন্যদিকে সীতার জন্মস্থান জনকপুর, নেপালে। মানে রাম আর সীতার গল্পটা শুধু বইয়ের পাতায় নেই, এটা বাস্তবে দুটো পবিত্র জায়গাকে জুড়ে দিয়েছে একটা আধুনিক দেশের সীমান্ত পেরিয়ে। আর নেপালের মধেশী সম্প্রদায়ের মানুষের জন্য এটা তো শুধু একটা গল্প না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা তাদের গর্ব, তাদের পরিচয়, তাদের সংস্কৃতির একেবারে মূলে জড়িয়ে আছে এই যৌথ ঐতিহ্য। বেশ, এই যে প্রাচীন একটা সাংস্কৃতিক যোগসূত্র, এটাকে এখন কিভাবে একটা সত্যিকারের ভ্রমণ পথে বদলে দেওয়া হচ্ছে, চলুন তীর্থযাত্রীদের সেই পথটা একবার দেখে নেওয়া যাক। ভাবনাটা খুব সহজ কিন্তু দারুণ। যাত্রা শুরু হবে ভারতের বিশাল রাম মন্দির থেকে, তারপর খোলা সীমান্ত পেরিয়ে সোজা নেপালের জনকপুরে জানকী মন্দিরে। আর পুরো রাস্তাতেই থাকবে উন্নত মানের সব ব্যবস্থা। লক্ষ্য একটাই, তীর্থযাত্রীদের জন্য একটা অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা তৈরি করা। আর এর ফলে ভারত আর নেপালের মধ্যে একটা নতুন আন্তর্জাতিক তীর্থক্ষেত্র গড়ে উঠবে। তো ব্যাপারটা তাহলে শুধু মন্দির বানানোতেই থেমে থাকছে না, আসল লক্ষ্যটা আরও বড়। জনকপুরের পরিকাঠামোকে একেবারে অযোধ্যার মতো বিশ্বমানের করে তোলা। কারণ যখন হাজার হাজার লাখ লাখ পর্যটক আসবেন, তাদের জন্য সেরা ব্যবস্থা তো রাখতেই হবে, তাই না? কিন্তু জানেন, এই পুরো আধ্যাত্মিক উদ্যোগের পিছনে একটা বিরাট অর্থনৈতিক দিকও আছে। বিশ্বাস কিভাবে সম্পদে পরিণত হচ্ছে, চলুন এবার সেই দিকটা একটু খুঁটিয়ে দেখি। এই সংখ্যাটা দেখুন, নেপালের মোট জাতীয় উৎপাদনের প্রায় 6 থেকে 8% আসে পর্যটন থেকে। শুধু এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে এই রামায়ণ সার্কিট প্রকল্পটা নেপালের অর্থনীতির জন্য ঠিক কতটা জরুরি হয়ে উঠতে পারে। আর এর প্রভাব কিন্তু শুধু মন্দির চত্বরে সীমাবদ্ধ থাকছে না, এটা একটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে। ভাবুন একবার, হোটেল, রেস্টুরেন্টে নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে, স্থানীয় ছোট ছোট ব্যবসাগুলো বড় হচ্ছে, নতুন রাস্তাঘাট, এয়ারপোর্ট তৈরি হচ্ছে, সব মিলিয়ে দেশের আয় বাড়ছে। আর দুটো দেশের সাধারণ মানুষের মধ্যে অর্থনৈতিক সম্পর্কটাও আরও মজবুত হচ্ছে। ব্যাপারটা কিন্তু শুধু মন্দির বা টাকা পয়সার নয়, এর একটা গভীর কূটনৈতিক দিকও আছে। এটা আসলে একটা খুবই পরিকল্পিত কৌশল, যেখানে সংস্কৃতিকে কাজে লাগিয়ে দুটো দেশের সম্পর্ককে আরও মজবুত করা হচ্ছে। এই ব্যাপারটাকে বলে ইকোনমিক ডিপ্লোমেসি বা অর্থনৈতিক কূটনীতি। মানে পর্যটনের মতো একটা যৌথ অর্থনৈতিক স্বার্থকে ব্যবহার করে দুটো দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ককে আরও ভালো, আরও মজবুত করে তোলা। খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, তাই না? সম্পর্কের এই ওঠানামাটা একবার দেখুন। 2018-তে যখন প্রকল্পটা ঘোষণা করা হলো, একটা দারুণ উদ্দীপনা ছিল। কিন্তু এরপর 2020 থেকে 2025-এর মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কিছু মন্তব্যের জেরে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়। তবে 2024-এ অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পর থেকে ছবিটা আবার বদলাতে শুরু করে। জনকপুরে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। আর এখন নতুন নেতৃত্বের অধীনে আবার সহযোগিতা আর উন্নয়নের একটা দারুণ ইতিবাচক হাওয়া বইছে। মানে রাজনৈতিক টানাপোড়েন থেকে বেরিয়ে এসে এখন বাস্তবসম্মত সহযোগিতার দিকেই ঝুঁকছে দুই দেশ। তাহলে এই যে প্রাচীন বিশ্বাস আর আধুনিক কৌশলের মেলবন্ধন, এখান থেকে আমরা ঠিক কি বুঝতে পারছি? এর আসল তাৎপর্যটা কি? দেখুন, এই রামায়ণ সার্কিট আসলে একটা সেতু, একটা সাংস্কৃতিক সেতু, একটা অর্থনৈতিক সেতু আর একটা কূটনৈতিক সেতু। এটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে একটা যৌথ ঐতিহ্য দুটো দেশের জন্য সমৃদ্ধি আনতে পারে আর তাদের বন্ধনকে আরও শক্তিশালী করতে পারে।
এই পুরো প্রকল্পটা কিন্তু আমাদের সামনে একটা দারুণ উদাহরণ। আর এটা আমাদের একটা প্রশ্ন নিয়ে ভাবায় যে ইতিহাসের পাতা থেকে এরকম আর কোন কোন গল্পকে আমরা খুঁজে বের করতে পারি, যা ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে ঠিক এভাবেই শান্তি আর উন্নতির সেতু গড়ে তুলতে পারে।